at bbcworldservice.com. বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞার অবসান ঘটেছে। বাংলাদেশে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর এজাহারে প্রধান অভিযুক্তদের নাম নেই। যেদিন মারা যায় সেই দিন কর্মরত অবস্থায় যে পুলিশগুলা ছিল, আমরা 2 দিন গেলাম, একদিনও তাদের নাম বলে নাই। তার লাশ তুলে আবার পোস্টমর্টম করলো, তখন তারা দেখছে 111টা আঘাত পেয়েছে। এদের গ্রেপ্তারে রায়হান আহমেদের পরিবার 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বাংলাদেশের একটি বায়োটেক কোম্পানি বলছে তাদের 3টি সম্ভাব্য করোনা ভাইরাস ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। রয়েছে সোশ্যাল মিডিয়ার খবর। এই সব কিছু এবং আরও নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে, আর ইন্টারনেটে অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। আজকের প্রবাহ পরিবেশন করছি আমি মাসুদ হাসান খান। একটু আগে শিরোনামে যেমনটা শুনছিলেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞার আজ অবসান ঘটছে এবং তেহরান সরকার একে স্বাগত জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য, কিন্তু 2015 সালের পরমাণু চুক্তির শর্তের আওতায় আজ থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার সুবাদে অস্ত্র তৈরিতে তারা এখন স্বয়ংসম্পূর্ণ, তাই এখনই তারা বাইরে থেকে কোনো অস্ত্র কিনছে না। এ নিয়ে আরও শুনুন সানজানা চৌধুরীর কাছে। অস্ত্র নিষেধাজ্ঞার অবসানকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ গুরুত্ববহ একদিন হিসেবে বর্ণনা করেছেন। এই নিষেধাজ্ঞা ছিল অপারমাণবিক অস্ত্রের ওপর এবং এটা বলবৎ ছিল গত 13 বছর ধরে। আজ রোববার থেকে এটি ধীরে ধীরে উঠে যাবে। বিবিসি সংবাদদাতা চার্লস হ্যাভিল্যান্ড জানিয়েছেন, মার্কিন সরকার এই নিষেধাজ্ঞা সহ অন্যান্য নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করার চেষ্টা করেও যে ব্যর্থ হয়েছে, তেহরান কর্তৃপক্ষ তাকে উপহাস করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত অগস্ট মাসের এক ভোটে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব নাকচ করে দেয়। সঞ্জনা চৌধুরী। বাংলাদেশের সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যুর 1 সপ্তাহ পরও ওই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে, ওই ঘটনায় দায়ের করা মামলাটি অজ্ঞাতনামা আসামিদের নামে করা হয়েছে এবং মামলার এজাহারে প্রধান অভিযুক্তদের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। ওদিকে মিস্টার আহমেদের পরিবার অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশকে 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। তা না হলে তারা কঠোর বিক্ষোভ কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছে। এ নিয়ে ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা নাগিব বাহার। গত রবিবার সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদ নামে যে যুবককে নির্যাতন করে হত্যা করার অভিযোগ উঠেছে, সেখানে নিহতের পরিবার দাবি করছে শনিবার রাতে রায়হানকে তুলে নিয়ে যায় পুলিশ এবং পরবর্তীতে পরিবারের কাছে তার মুক্তির জন্য টাকাও চাওয়া হয়। পরে টাকা না পেয়ে পুলিশ ফাঁড়িতে থাকা সদস্যরা তাকে নির্যাতন করে হত্যা করে। অন্যদিকে এই ঘটনায় পুলিশ শুরুতে দাবি করেছিল ছিনতাই করার সময় গণপিটুনিতে নিহত হয়েছে রায়হান, কিন্তু পরে সিটি কর্পোরেশনের সিসিটিভি ফুটেজ প্রকাশিত হলে তদন্তের মোড় ঘুরে যায়। ওই ঘটনার সময় বন্দরবাজার ফাঁড়িতে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত ও প্রত্যাহারও করা হয়। সাময়িকভাবে বরখাস্ত হওয়াদের মধ্যে ছিলেন ওই ঘটনার প্রধান অভিযুক্ত এসআই আকবরও, যিনি বর্তমানে পলাতক রয়েছেন। কিন্তু ওই ঘটনায় যে ফৌজদারি মামলাটি করা হয়েছে, সেই মামলার এজাহারে অভিযুক্ত এসআই আকবর বা অন্য কোনো পুলিশ সদস্যের নাম
উল্লেখ করা নেই বলে জানান ঘটনার তদন্তকারী সংস্থা পিবিআই এর সিলেট বিভাগের এসএসপি মোহাম্মদ খালেদুজ্জামান। একটা বিভাগীয় তদন্ত করা হয়েছে পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে, সেই তদন্তের আলোকে অ্যাকশন নেওয়া হয়েছে। আসামিদের নাম কি আলাদাভাবে অভিযোগপত্রে এসেছে বা মামলার এজাহারে এসেছে? এজাহারে কোনো আসামির নাম নাই, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা এখন কনফার্ম হচ্ছি যে ফাঁড়িতে তো অনেক সদস্য থাকে, এর মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করে অ্যাকচুয়ালি কারা জড়িত বা নতুন কেউ আসবে কিনা এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। মামলার তদন্তভার পিবিআই এর কাছে যাওয়ার পর কবর থেকে তুলে দ্বিতীয়বার রায়হানের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তে রায়হানের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন মিস্টার খালেদুজ্জামান। ময়নাতদন্ত দুইবার হয়েছে। প্রথম যে ময়নাতদন্ত সেই রিপোর্টটা আমাদের হাতে এসেছে, কোনো কনক্লুশনে না এসে রিসারা পেন্ডিং করা, তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদনে তাই দেখা যাচ্ছে। গত সপ্তাহে রায়হান মারা যাওয়ার পর থেকে প্রতিদিনই সিলেটে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ রায়হানের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের আটকের জন্য 72 ঘণ্টার সময়সীমা বেঁধে দেন এবং জানান যে এই সময়ের মধ্যে অভিযুক্তরা আটক না হলে আরও কঠোর বিক্ষোভ কর্মসূচি চালাবেন তারা। রায়হানের মা সালমা বেগম অভিযোগ করেন, পুলিশ তাদের তদন্তে গাফিলতি করছে বলেই এই ধরনের কর্মসূচি দিচ্ছেন তারা। ওরা 2 দিনের টাইম, 72 ঘন্টার টাইম, 36 ঘন্টার টাইম, শুধু টাইমই পাস হইতেছে। আর যারা ধরছে বললো যে 60 জন তাদের হাতে আছে সাসপেন্ডে, এই 60 জন তারা দেয় না কেন, এই রিমান্ড রাখে না কেন, এদেরকে বিচার আওতায় নেওয়া হয় না কেন? তারা এখনো 60 জনের হাতে নিয়ে বসে রয়েছে। এটা গাফলাতি করতেছেন তারা, বারবার শুধু 72 ঘন্টা, 33 ঘন্টা, 36 ঘন্টা শুধু টাইমিং পাস করতেছেন। সালমা বেগমের অভিযোগ, যথেষ্ট তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের পরিচয় প্রকাশ করছে না পুলিশ। এই যে আমার বাচ্চার যে যেদিন মারা যায় সেই দিন কর্মরত অবস্থায় যে পুলিশগুলা ছিল, আমরা 2 দিন গেলাম, একদিনও তাদের নাম বলে নাই। কর্মরত অবস্থায় যে পুলিশগুলা ছিল কিন্তু এদের নাম তারা বলে নাই। তারা পোস্টমর্টম করিয়ে তারা রিপোর্ট দিল, এটা একবার বললো অ্যাক্সিডেন্টে, একবার বললো স্ট্রোক করছে, একবার বললো এটা গণদুলায়। কিন্তু যখন পিপিআই তার লাশ আবার পোস্টমর্টম করলো, তখন তারা দেখছে তার শরীর থেকে রক্ত প্রায় 3 ব্যাগ রক্ত চলে গেছে এবং 111টা আঘাত পেয়েছে। এই আঘাতের কারণে সে মারা গেছে। এত জ্যান্ত প্রমাণ পাওয়ার সাথেও কেন তারা কোনো অ্যাকশন নিতেছে না? এই ঘটনার মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য দেশের সকল ইমিগ্রেশনকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বৃহস্পতিবার চিঠি দিয়েছে ঘটনার তদন্তের দায়িত্বে নিয়োজিত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। শুনছিলেন নাগিব বাহারের প্রতিবেদন ঢাকা থেকে। বাংলাদেশের একটি বেসরকারি বায়োটেক কোম্পানি বলছে তাদের গবেষণার ফসল 3টি সম্ভাব্য করোনা ভাইরাস ভ্যাকসিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছে। গ্লোব বায়োটেক লিমিটেড বলছে WHO তালিকাভুক্তির মধ্য দিয়ে বিশ্বের কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনের দৌড়ে তারাই প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে প্রবেশ করল। গ্লোব বায়োটেক এ মাসের গোড়ার দিকে ঘোষণা করেছিল যে তাদের তৈরি একটি ভ্যাকসিন ইঁদুরের ওপর পরীক্ষা করে ভালো ফল দেখা গেছে এবং এখন তারা ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য প্রস্তুত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় নাম ওঠার অর্থ কী জিজ্ঞাসা করেছিলাম গ্লোব বায়োটেক লিমিটেডের একজন ম্যানেজার ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনকে। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজটা গ্লোব বায়োটেক লিমিটেড করেছে এবং প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-19 ভ্যাকসিন ক্যান্ডিডেট লিস্টে বাংলাদেশের নামটা উঠেছে। গ্লোব বায়োটেক লিমিটেড তাদের 3টি ক্যান্ডিডেট নিয়ে কাজ করতেছে। তো এই 3টা ক্যান্ডিডেটের 3টাই WHOর যে ল্যান্ডস্কেপে এটা অ্যানলিস্টেড হয়েছে। এর মাধ্যমে সারা বিশ্ববাসী অর্থাৎ WHO সদস্য দেশ সহ সারা বিশ্ববাসী জানতে পেরেছে যে করোনা মহামারীতে বাংলাদেশও বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে করোনা প্রতিরোধের জন্য ভ্যাকসিন আবিষ্কার করতেছে। তো আপনারা যে 3টি ভ্যাকসিনের কথা বলেছেন, সম্ভাব্য ভ্যাকসিনের কথা, এগুলো তো খুবই প্রাথমিক স্তরে আছে এবং এই তালিকায় ওঠার মানে কি এই যে এর প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন রয়েছে? না, এখানে এটা আমরা কিন্তু বলছি যে অ্যানলিস্টেড হয়েছে অর্থাৎ তালিকাভুক্তি হয়েছে। হ্যাঁ, এটার মানে হচ্ছে এই যে WHO কিন্তু সারা বিশ্বের মানুষেরই স্বাস্থ্যের কথা ওনারা চিন্তা করে। এই করোনা মহামারীতে ওনারা কিন্তু বিশ্বের এক দেশে যদি ভ্যাকসিন উৎপাদিত হয় ওই ভ্যাকসিন আবার অন্য দেশে ওনারা বিতরণ করবে, সেটা ওনাদের ম্যানেজমেন্টের মাধ্যমে। তো এটার মাধ্যমে যেটা হলো যে আমাদের যে 3টা ভ্যাকসিন ক্যান্ডিডেট, 3টার মধ্যে একটা কিন্তু প্রি ক্লিনিক্যাল ট্রায়াল শেষ। আমরা 2 দফা প্রি ক্লিনিক্যাল ট্রায়াল করেছি এবং আমরা দেখেছি অ্যানিমেল মডেলে আমাদের ভ্যাকসিনটা খুবই নিরাপদ এবং খুবই কার্যকর।
আমরা আশা করছি অতি শীঘ্রই এটা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে এবং আমাদের বাকি 2টা ক্যান্ডিডেটও প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে আছে এবং ওই 2টাও আমাদের এই প্রথম ভ্যাকসিন ক্যান্ডিডেটের সাথে পরপরই ওই 2টো চলে আসবে আশা করতেছি। আমরা বিশ্বের অনেক দেশে যারা ট্রায়াল দিচ্ছে দেখবেন যে মাঝপথে যা ওনারা পোস্টপোন করে ফেলছে কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। আমাদের বেলা আমরা আশাবাদী যে আমরা যে mRNA ভ্যাকসিনটা নিয়ে আগাচ্ছি এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না হিউম্যান মডেলে। যদি হয় আমরা ব্যাকলগে কিন্তু আমাদের আরো 2টা ক্যান্ডিডেট আছে, আমরা ওই 2টাকে আমরা সামনে নিয়ে আসতে পারবো। অর্থাৎ আমাদের যে ব্যাকআপ প্ল্যান আছে আমরা আশাবাদী যে কোভিড-19 জন্য আমরা কার্যকর ভ্যাকসিন বিশ্ববাসীকে উপহার দিতে পারব। কবে নাগাদ সেই ভ্যাকসিন আপনারা দেবেন উপহার? এটার জন্য আমাদের এই ক্লিনিক্যাল ট্রায়ালটার জন্য একটু অপেক্ষা করতে হবে। আমরা আপনারা জানেন যে আমরা আইসিডিআরবির সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা সাইন করেছি। ওনারা আমাদের সিআরও হিসেবে কাজ করছে, ওনারা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল রিভিউ করতেছে। ডক্টর মহিউদ্দিন, যদি সবকিছু ঠিকমতো চলে আপনি কত দিনের কথা বলছেন বা কত বছরের কথা বলছেন? না, এটা সবকিছু তো এটাই বললাম যে বিএমআরসির ইথিক্যাল ক্লিয়ারেন্স পেলে ওনারা ডিজিডিএতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য আবেদন করবেন। এখন ক্লিনিক্যাল ট্রায়ালে 3টা ফেজে কাজ হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। এখন বিশ্বের উন্নত দেশে অনেকেই ফেজ 1, ফেজ 2 একসাথে কাজ করতেছে অথবা ফেজ 2, ফেজ 3 একসাথে কাজ করতেছে। যদি এভাবে আমাদের রেগুলেটরি অথরিটি যদি অ্যালাউ করে তাহলে আমরা আশা করতেছি যে আগামী 4 থেকে 5 মাসের মধ্যে আমাদের ভ্যাকসিন মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। এই যে 3টি ভ্যাকসিন আপনারা ঠিক করেছেন এবং 3টা স্ট্রেইনের উপর বোধহয় আপনারা কাজ করেছেন, তো এই 3টা স্ট্রেইন বেছে নেওয়ার পেছনে কি কারণ রয়েছে? কারণটা হচ্ছে প্রথমত কারণ হচ্ছে আমরা দেখবেন যে আমাদের যে ব্যান কোভিড অর্থাৎ D614G ভেরিয়েন্ট mRNA যে ভ্যাকসিনটা, এটা D614G ভেরিয়েন্ট আমরা কিন্তু বলতেছি। অর্থাৎ আমাদের বাংলাদেশের CSIR ওনারা আমাদের দেশের যে করোনা আক্রান্ত হচ্ছে মানুষ তাদের স্যাম্পল নিয়ে জিনোম সিকোয়েন্সিং করে দেখেছে যে D614G মিউটেশনটা 100% দায়ী করোনা আক্রান্ত হওয়ার জন্য। হ্যাঁ, তো আমাদের ভ্যাকসিনটাই কেবল আমাদের টার্গেটের D614G কে আমরা কনসিডার করেছি টার্গেট আমরা সেটের সময়। তো আমরা আশাবাদী যে এই ব্যান কোভিড তো কার্যকর হবেই, পাশাপাশি আমাদের আরো 2টা ডিএনএ প্লাজমিড ভ্যাকসিন এবং আরেকটা অ্যাডিনোভাইরাস টাইপ 5 ভেক্টর ওইটাও সমানভাবে কার্যকর হবে। আপনারা বলছিলেন যে 4-5 মাসের মধ্যে এই ভ্যাকসিন আপনারা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবেন, সেটা কতখানি ব্যয়বহুল হবে সাধারণ মানুষের জন্য? তো বাংলাদেশে কিন্তু ভ্যাকসিন ফ্রি অফ কস্ট সরকারিভাবে দেওয়া হয়। তো আমাদের যে ভ্যাকসিনের যে কস্ট এই পর্যন্ত অর্থাৎ ক্লিনিক্যাল স্টাডি পর্যন্ত কস্ট একটা আছে, তারপরে ক্লিনিক্যাল ট্রায়াল আরেকটা কস্ট আছে। এই 2টা কস্ট একসাথে হইলে আমরা বুঝতে পারবো যাতে পার ডোজে কত টাকা খরচ হয় এবং এর সঙ্গে যুক্ত হবে আপনাদের মুনাফা বা প্রফিট টার্গেট, তাই তো? না, আমাদের প্রফিটের চেয়ে আমাদের মানবিক যে এখন বর্তমানে যে করোনা যে প্যান্ডেমিক সিচুয়েশন চলতেছে, যে মানব জীবনে যে একটা দুর্যোগ নেমে এসেছে, আমরা আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার প্রথমত চাচ্ছেন মানব সেবা। তো এখানে আসলে প্রফিটের কথাটা এখানে গণ, এখানে যেটা হচ্ছে যে আমাদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট সেটা তো আমাদের লাগবেই, আদারওয়াইজ আমরা কিভাবে আমাদের প্রজেক্ট রান করাবো। সেই ক্ষেত্রে যদি আমাদের গভর্নমেন্ট যদি আগায় আসে, আমরা আশা করতেছি গভর্নমেন্ট এবং আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা মানুষকে তাদের নাগালের মধ্যেই আমরা ভ্যাকসিনটা দিতে পারবো এবং গভর্নমেন্ট যদি 100% আগায় আসে তাহলে সেক্ষেত্রে আমরা জনগণকে এটা আমরা ফ্রি অফ কস্ট দিতে পারবো। আমাদের সঙ্গে কথা বলছিলেন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, গ্লোব বায়োটেক কর্মকর্তা। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ভারত এবং বাংলাদেশ দুই দেশই দাবি করে যে তাদের মধ্যে সম্পর্ক খুবই উষ্ণ, কিন্তু তবুও বছরের পর বছর ধরে সীমান্তে হত্যাকাণ্ড চলে। বাংলাদেশের নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার আজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে সেখানেও সীমান্ত হত্যা কমানোর তাগিদ দেওয়া হয় বলে জানানো হয়েছে। এই সম্পর্কে শুনবেন এই অনুষ্ঠানেই আরেকটু পরের দিকে। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর পুলক গুপ্তর কাছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হাজার হাজার মানুষ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছে। তারা থাইল্যান্ডে রাজনৈতিক সংস্কারের দাবি জানাচ্ছে। বিক্ষোভকারীরা ব্যাংককের এমন কয়েকটি এলাকার দিকে অগ্রসর হচ্ছে যার কথা একেবারে শেষ মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়। জনসমাবেশ ঠেকাতে পুলিশ আবারও কয়েকটি ট্রেন স্টেশন বন্ধ করে দিয়েছে। থাইল্যান্ডের অন্যান্য জায়গাতেও বিক্ষোভ চলছে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে এক গাড়ি বোমা হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। তারা জানিয়েছে প্রাদেশিক রাজধানী ফিরোজকাহ শহরের পুলিশ সদর দপ্তরের বাইরে ওই গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। আশপাশের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি। কাতারে তালেবান এবং সরকারের মধ্যে শান্তি আলোচনা সত্ত্বেও
আফগানিস্তানে সহিংসতা বেড়ে গিয়েছে। বিতর্কিত নাগর্ণ কারাবাখে মানবিক ত্রাণের জন্য এক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরের বিরুদ্ধে তা ভঙ্গ করার অভিযোগ এনেছে। আজারবাইজানের অভিযোগ, আর্মেনিয়ার গোলন্দাজ বাহিনী তাদের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। আর্মেনিয়া পাল্টা অভিযোগ করেছে যে আজারবাইজানও গোলা এবং রকেট হামলা চালিয়ে যাচ্ছে। এর আগের একটি যুদ্ধবিরতি নস্যাৎ হয়ে যাওয়ার কয়েকদিন পর নতুন করে এই যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছিল। ফিলিস্তিনের প্রখ্যাত রাজনীতিক ও মধ্যস্থতাকারী সায়েব এরেকাত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে পশ্চিম তীরে তার বাড়ি থেকে জেরুসালেমের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 65 বছর বয়সী মিস্টার এরেকাত 3 বছর আগে যার ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল তাকে এখন হাদাসা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হাসপাতালটি ইসরায়েলে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার কেন্দ্র হয়ে উঠেছে। ফ্রান্সে সন্দেহভাজন ইসলামপন্থীদের হামলায় একজন শিক্ষক নিহত হবার পর এর প্রতিবাদে আজ সারা দেশে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্যারিসের কাছে শুক্রবার স্যামুয়েল পাটিকে গলা কেটে হত্যা করা হয়। বলা হচ্ছে, মত প্রকাশের স্বাধীনতার উপরে ক্লাস নেওয়ার সময় তিনি ইসলামের নবীর কিছু কার্টুন দেখিয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন 11 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হল্যান্ডে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যখন বিধিনিষেধ কঠোর করা হচ্ছিল, সেই সময় বিদেশে রাজপরিবারের হলিডেতে যাওয়ার ব্যাপারে হস্তক্ষেপ না করে ভুল করার কথা স্বীকার করেছেন ডাচ প্রধানমন্ত্রী। এমপিদের কাছে লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, রাজা ও রানীর গ্রিস ভ্রমণের পরিকল্পনার বিষয়ে তিনি অবগত ছিলেন। এই হলিডের কারণে আইন ভঙ্গ হয়নি, কিন্তু এ নিয়ে সমালোচনা শুরু হলে রাজপরিবারটি পরের দিনই নেদারল্যান্ডসে ফিরে এসেছিলেন। পুলক গুপ্ত। বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা চুয়াডাঙ্গার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ এবং ভারত দুদেশের সরকারই দাবি করে যে তাদের মধ্যে সম্পর্ক খুবই উষ্ণ, কিন্তু তবুও বছরের পর বছর ধরে সীমান্ত হত্যাকাণ্ড থামছে না। কেবল 2020 সালের প্রথম 10 মাসেই সীমান্তে নিহত বাংলাদেশি সংখ্যা 39 জন। এই পটভূমিতে বাংলাদেশে নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার আজ পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করতে এলে সেখানেও সীমান্ত হত্যা কমানোর তাগিদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে শুনুন সাইয়েদা আক্তারের প্রতিবেদন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে, আজ ভোররাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তের উল্টো দিকে ভারতীয় অংশে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। সেখানকার বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বিবিসিকে বলেছেন, এরপর নিয়ম মাফিক ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য বিজিবিকে জানানো হয়েছে এবং নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে বিএসএফের কাছে লাশটি ফেরত চেয়েছে বিজিবি। কিন্তু সন্ধ্যা পর্যন্ত সে বিষয়ে বিএসএফের কাছ থেকে কোনো রকম সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন মিস্টার খালেকুজ্জামান। এই হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টা পর আজ ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী। ওই সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, সীমান্তে হত্যার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ভারতের হাইকমিশনার তাকে বলেছেন যে এক্ষেত্রে উভয় পক্ষের দায় রয়েছে। উনি বললেন যে দুই পক্ষেই ঝামেলা আছে। তাও আরেকটা বলেছেন উনি যে ওই যারা এখানে ডিউটিতে অনেকে আসে এরা পাকিস্তান বর্ডারেও ডিউটি করে, তো তাদের ওই ধরনের মানসিকতা থাকে, ভেরি থাকে, অ্যালার্ট থাকে। আর এটা আলাপ যেটা হয়েছিল এবং আমি এটা প্রস্তাব দিয়েছিলাম এক সময় যে যেখানে এই মারা হয় মৃত্যু হয় সেই জন্য অ্যাডিশনাল জয়েন্ট মনিটরিং করলে হয়তো এই ঝামেলা থেকে মুক্ত। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থাৎ 2020 সালের প্রথম 9 মাসে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলি ও নির্যাতনে 39 জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু ঘটেছে। এই সংখ্যা আগের বছরে এই সময়ে নিহত মানুষের চেয়ে বেশি বলে বলছে মানবাধিকার সংগঠনগুলোর তথ্য। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সীমান্তে যে 39 জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন তাদের মধ্যে 32 জনেরই মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতে। এছাড়া 6 জনের মৃত্যু হয়েছে শারীরিক নির্যাতনে এবং একজনের মৃত্যুর কারণ উল্লেখ নেই রিপোর্টে। অথচ বাংলাদেশ ও ভারত দুই দেশের নীতি নির্ধারকেরা বরাবরই বলে আসছেন দুই দেশের সম্পর্ক অত্যন্ত ভালো এবং উষ্ণ। কিন্তু সীমান্তে হত্যা বন্ধের ক্ষেত্রে ভারতের নীতি নির্ধারকদের কাছ থেকে যে প্রতিশ্রুতি পাওয়া যায় সে অনুযায়ী তাদের মাঠ পর্যায়ে নীতি বাস্তবায়নকারীদের নির্দেশনা দেওয়া হয় কিনা এমন প্রশ্ন তুলেছেন আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপপরিচালক নীনা গোস্বামী। তিনি বলছেন, বিএসএফ এর কর্মকাণ্ড এবং গুলি চালানোর ধরন দেখে যে কারো মনে সেই প্রশ্ন জাগতে পারে যে আমাদের যদি আমরা শূন্যের কোঠাতেই নিয়ে
করতে চাই, তাহলে আমাদের যাদের হাতে আমরা অস্ত্র তুলে দিচ্ছি, যাদেরকে আমরা এই বর্ডার গার্ডের দায়িত্ব দিচ্ছি, সেই বর্ডার গার্ডে যারা আছেন তারা কিন্তু এই মেসেজটা ঠিক মতো পাচ্ছে কিনা, তাদেরকে সত্যি সত্যি সেইভাবে ট্রেন আপ করা হচ্ছে কিনা, যে কত দূর পর্যন্ত, মানে গুলি কিন্তু এরকমও হয় যে অনেক সময় আহত হয় বা পায়ে গুলি করা হয়, যাতে অন্তত প্রাণ রক্ষাটা হয়। তো সেই ধরনের মেসেজ আমাদের কাছে মনে হয় যে নাই। আর একটা জায়গা যে আমরাও কি সেইভাবে প্রশ্নগুলোকে রেইজ করতে পারছি কিনা, এখানে একটা বার্গেনিং ইস্যু আছে, সেই বার্গেনিং ইস্যুগুলোকে আমরা কতটা তুলে ধরতে পারছি আমাদের উৎকণ্ঠা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে, সেটাও একটা বড় কথা। 2019 সালের জুলাই মাসে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জাতীয় সংসদে বলেছিলেন যে 2009 থেকে 2019 পর্যন্ত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর হাতে মোট 294 জন বাংলাদেশি নিহত হয়েছেন। এদিকে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে এবছরের প্রথম 9 মাসে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন 18 জন এবং অপহরণের শিকার হয়েছেন 20 জন বাংলাদেশি নাগরিক। তবে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ভারতের হাই কমিশনার বিক্রমকে দোরাইস্বামী তাকে জানিয়েছেন যে বিষয়টি সমাধানের জন্য তার দেশটির চেষ্টা অব্যাহত রয়েছে। দুঃখজনক আর কি যে বর্ডার কিলিং, যদিও আমাদের উভয় পক্ষের চিফ, বর্ডার চিফরা তখন they made a promise যে there will be no more killing, কিন্তু হয়ে গেছে। This is purely an accident, উনি বললেন it will not affect anything, এবং there is effort, sincere effort to stop such killing. সীমান্তে হত্যা বন্ধ করার লক্ষ্যে 2018 সালের এপ্রিলে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয় দুই দেশের মধ্যে। সেখানে সীমান্ত অতিক্রমের ঘটনায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করতে একমত হয় দুই দেশ, কিন্তু সেই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখা যায়নি সীমান্তে। আর মাত্র 1 মাস আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনার কথা বলা হয়েছিল, কিন্তু তার মধ্যেই আজ চুয়াডাঙ্গার এই ঘটনাটি ঘটল। সৈয়দ আক্তার। বাংলাদেশে কেবল অপারেটরদের চাপের মুখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানী ঢাকায় ঝুলে থাকা তারের জঞ্জাল কেটে ফেলার অভিযান স্থগিত করেছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে আজ এক সমঝোতা বৈঠক হয়েছে। এরপর কেবল অপারেটরদের সংগঠন আইএসপিএবি বলছে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। এই খবরের দিকে নজর রাখছিলেন ঢাকায় সংবাদদাতা মুন্নিয়া আক্তার। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কোন কোন বিষয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। আপোষের যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে এর আগে যদি আমরা এই ঘটনাকে একটু দেখি তাহলে আমরা দেখব যে যারা ইন্টারনেট সেবা প্রদান করছিলেন সেই সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিকরা যেটা চাচ্ছিলেন সেটা হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশন যদি মাটির নিচ দিয়ে তার নেয়ার যে ব্যবস্থা সেটি করে দেয় তাহলে তারা সেই সুযোগটি নেবে, অর্থাৎ তাদের কোনো আপত্তি নেই যে তার ঝুলিয়ে না রেখে সেটি মাটির নিচ দিয়ে দিতে। কিন্তু সিটি কর্পোরেশন যেটা বলছিল সেটি হচ্ছে যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যেসব পরিষদ আছে বা যেসব কেবল অপারেটররা রয়েছেন তারা যাতে নিজেদের খরচে এই তারগুলো মাটির নিচ দিয়ে নিয়ে নেয় এবং সেই সাথে সিটি কর্পোরেশন থেকে একটা অনুমোদন নেয় এবং সিটি কর্পোরেশনকে বছরে একটা নির্দিষ্ট পরিমাণ রেভিনিউ দিতে হবে। এই ছিল দুই পক্ষের মধ্যে দাবি দেওয়ার একটা বিষয়। কিন্তু আজকে যে বিষয়টি আসলো সেটি হচ্ছে আমি সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে কেবল মালিক অপারেটরদের সাথে তাদের যে বিষয়টি সমঝোতা হয়েছে তার মধ্যে রয়েছে যে কেবল মালিকরা নিজেরা রাজি হয়েছেন যে তারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তার নেয়ার ব্যবস্থা করবেন। এর সাথে সিটি কর্পোরেশন যে ব্যবস্থাটি নেবে সেটি হচ্ছে আগামী নভেম্বর পর্যন্ত তারা কোনো ধরনের ঝুলে থাকা সংযোগ তার কেটে নেবেন না, অর্থাৎ তারা আপাতত তাদের যে তার কাটার অভিযানটি ছিল সেটি স্থগিত করেছেন। তো মুন্নি, একটু আগে আপনি বলছিলেন যে আরেকটি দাবি দেওয়া ছিল সিটি কর্পোরেশনের তরফ থেকে যে তাদেরকে রেভিনিউ দিতে হবে, সেই বিষয়টাই তাহলে কি সমঝোতা হলো? এই বিষয়টি সমঝোতা কি হলো সেই একই প্রশ্নটি আমি করেছিলাম বাংলাদেশ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের মহাসচিবের কাছে ইমদাদুল হক। মিস্টার হক আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে আজকে নগর ভবনে মেয়র সাহেবের সাথে তাদের যে কথা হয়েছে এবং এরপরে তারা যে একটি সমঝোতা এসেছেন সে অনুযায়ী সিটি কর্পোরেশন তাদেরকে আশ্বাস দিয়েছে বাৎসরিক যে 25 লাখ টাকা করে প্রতিটা কেবল অপারেটরকে দেওয়ার কথা ছিল রেভিনিউ হিসেবে, সেই জায়গা থেকে সিটি কর্পোরেশন সরে এসেছে, অর্থাৎ সেখানে কেবল অপারেটরদেরকে সেই টাকাটা আর সিটি কর্পোরেশনকে আপাতত দিতে হচ্ছে না, অর্থাৎ তাদের দাবি কিছুটা হলেও পূরণ হয়েছে এখানে। মানে এই যে উপর দিয়ে যেসব তার যাচ্ছিল যে কারণে জঞ্জাল তৈরি হচ্ছিল সেই সব তার এখন মাটির নিচ দিয়ে নেওয়া হবে, তো এটা একটা বড় ধরনের কাজ ঢাকা শহরের মধ্যে যেখানে অনেক মানুষ অনেক যানবাহন রয়েছে। তো এইসব খোঁড়াখুড়ি বা এই ধরনের কাজ কবে নাগাদ থেকে শুরু হবে?
এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ইমদাদুল হক যেটি বলেছেন সেটি হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে তাদের বৈঠকের পর যে বিষয়টি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে আপাতত তারা আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে এই যে মাটির নিচ দিয়ে কেবল টানার যে কাজটি সেটি তারা শুরু করতে যাচ্ছেন। তবে এটি অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার, এজন্য তারা মেয়রের কাছে সময়ও চেয়েছেন। তারা বলেছেন যে পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনকে যদি আন্ডারগ্রাউন্ড কেবল নেটওয়ার্কিংয়ের আওতায় আনতে হয় তাহলে কম করে হলেও 2 বছরের মতো সময় লাগবে, সেই সময়টি তারা দাবি করেছেন। সাথে আরেকটি সিদ্ধান্ত হয়েছে সেটি হচ্ছে যে নভেম্বরের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু এলাকা, কিছু মেইন রোড পাইলট প্রকল্প হিসেবে সেখানে তারগুলো মাটির নিচ দিয়ে নিয়ে যাওয়া হবে, এই উদাহরণ হিসেবে যে আগামী 2 বছরের মধ্যে আসলে দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঝুলন্ত তার মুক্ত করা সম্ভব। মুন্নি আক্তার। এবার আজকের সোশ্যাল মিডিয়ার খবর। ধন্যবাদ মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকের আলোচিত খবরগুলোর আপডেট নিয়ে হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, সঙ্গে আছি আমি সঞ্জানা চৌধুরী। তিতুমির, আজকে সারাদিন কিন্তু ট্রেন্ড করছে রাজধানী ঢাকার ঝুলন্ত তার সরানো না সরানোর বিষয়টি। এরই মধ্যে এ বিষয়ে আপনারা বিস্তারিত খবরে জেনেছেন, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে কিন্তু নানান ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। যেমন মোহাম্মদ আবদুল্লাহ আকাশ, তিনি এটাকে বলছেন যে অনেক ভালো সিদ্ধান্ত, এমনটাই মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে আরিফুর রহমান তিনি যেটি বলছেন যে প্রতি বছর যেভাবে রাস্তা কাটা হয় মাটির নিচে তার নিলে কি হবে, চিন্তা করছেন তো? এরকমই নানান মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। যেরকম সাইফুল ইসলাম পলাশ একই সঙ্গে বলেছেন, ঢাকাকে একটু হালকা করুন, বিলবোর্ডের চাপ আর সইতে পারছে না, বিদেশ সফরে গিয়ে দেশের জন্য কিছু আইডিয়া আনতে বললেন। আপনি চাইলে সবই হবে, পুরো ঢাকাকে সিসি ক্যামেরায় আনতে এর জন্য এখন অতিরিক্ত লাইন রেখে দিন। কথাগুলো তিনি আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে উদ্দেশ্য করেই লিখেছেন। এদিকে গতকাল থেকে ট্রেন্ড করছে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেককে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন ও তালিকাভুক্তির খবরটি প্রায় সব গণমাধ্যমে যেমন এটি এসছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু এ নিয়ে বেশ আলোচনা চলছে। ঠিক তাই সঞ্জনা, যেরকম জান্নাতুন মিনাল এ নিয়ে লিখেছেন, অভিনন্দন গ্লোব বায়োটেক। গ্লোব বায়োটেকের এটি চূড়ান্ত সাফল্য নয়, কেননা আবিষ্কারটা এখনো প্রাথমিক পর্যায়ে, সামনে অনেক পথ বাকি, তবুও এটা আমার কাছে অনেক বড় অর্জন। আবার মোহাম্মদ মাজেদ তিনি দেখছি যে লিখেছেন, দোয়া করি গ্লোব বায়োটেক যেন তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে। গ্লোব বায়োটেক যদি তাদের লক্ষ্যে পৌঁছাতে নাও পারে তবুও গ্লোব বায়োটেকের প্রতি অভিনন্দন ও গভীর ভালোবাসা থাকবে, কারণ আপনারা চেষ্টা করেছেন। সান সরকারও আশা করছেন যেন কার্যকর একটি ভ্যাকসিন বাংলাদেশের কোম্পানি তৈরি করে। আর রাজন শীল তিনি লিখেছেন, যারা ভ্যাকসিন আবিষ্কার করার কথা শোনার পর হাসি তামাশা করেছিলেন তারা কোথায় এখন? শুধু সমালোচনা করতে পারে, উৎসাহ দিতে পারে না। আজকে অবশ্য দিন শুরু হয় একটা ভয়ঙ্কর দুঃসংবাদের খবর দিয়ে। সেটা হলো নেত্রকোনায় রেললাইনের ওপর ঘুমিয়ে থাকায় ট্রেনে কাটা পড়ে একই পরিবারের 3 জনের মৃত্যুর যে খবরটি সেটি বেশ আলোচনায় আছে। জানা যাচ্ছে যে রাতে মাছ ধরতে যান 3 জেলে, পরে ফেরার পথে রেললাইনের উপরেই ঘুমিয়ে পড়েন তারা। ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন হাওড় এক্সপ্রেস তাদের পিষে চলে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলে। যেরকম মামুন মীর এটা নিয়ে লিখেছেন, এটা স্বাভাবিক বলে মনে হয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে, প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি বিষয়টা খতিয়ে দেখার জন্য। আর সাগর জন নামের একজনের মন্তব্য, পৃথিবীর এত সমস্ত জায়গা থাকতে কেন ভাই ট্রেন লাইনে ঘুমাতে হবে? মানিক হোসেনও লিখেছে, হয়তো তাদের অচেতন করে কেউ রেল লাইনে রেখে গেছে, কোনো সুস্থ মানুষ রেল লাইনে ঘুমাবেন না। তনু তিনি বলছেন, সবার ভুল ধারণা যে 3টা ছেলে মারা গেছে, ওরা সারা রাত মাছ ধরেছে, অত্যাধিক ঘুম পাওয়ার কারণে রেলের ওপরে ঘুমিয়ে পড়ে, ঘুমের ঘোরে ওরা নিজেরাও হয়তো ভাবেনি যে ওরা কোথায় ঘুমিয়েছে। এই ঘটনায় কিন্তু আসলে পুলিশ এরই মধ্যে লাশগুলো পোস্টমর্টেমের জন্য নিয়েছে। তবে আসলে যে কারণেই থাকুক না কেন সঞ্জনা, রেল লাইনে ঘুমানোটা কিন্তু মানে খুবই ঝুঁকিপূর্ণ, সেটাই বোঝা যাচ্ছে। এদিকে শনিবার অনুষ্ঠিত হওয়া 2টি আসনে উপনির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বক্তব্য কিন্তু সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি এই নির্বাচনকে বিতর্কিত আর প্রশ্নবিদ্ধ করতেই অংশ নিয়েছিল। জবাবে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে জানান যে নির্বাচন ব্যবস্থা ত্রুটিযুক্ত, সেটা তো প্রশ্নবিদ্ধ হবেই। বিবিসি বাংলার ফেসবুক পাতায় তাদের এই মন্তব্য নিয়ে এক পোস্টে প্রায় 10,000 রিয়াকশন এসেছে ও আরও প্রায় 1000 খানেক মন্তব্য এতে পড়েছে। এর মধ্যে মোহাম্মদ জিল্লুর রহমান যে মন্তব্যটি করেছেন যে বাংলাদেশের নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর ওপর জনগণের আস্থা একেবারে শূন্যের কোঠায়।
আর রায়হান রানা নামের একজন লিখেছেন, নো টেস্ট নো করোনা, তেমনি করে কোনো প্রকার ইলেকশন দরকার আছে বলে মনে করি না। ইলেকশন বলতে অনেক টাকা খরচ, তাই যে লোক মনোনয়ন পাবে সেই নির্বাচিত। শুধু শুধু দেশের টাকা খরচ করে লাভ কি? খানিকটা মজা করেই লিখেছেন তিনি। তো এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। অধিবেশন শেষে এবার সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞার অবসান ঘটেছে। বাংলাদেশে পুলিশের নির্যাতনে রায়হান আহমেদের মৃত্যুর এজাহারে প্রধান অভিযুক্তদের নাম নেই। এদের গ্রেপ্তারে তার পরিবার ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই, বাংলাদেশের সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য। There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com. This is the BBC. There are no programs on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.